বড় মা, ওঠো, ভাইয়ার অপারেশন সাকসেসফুল হয়েছে। সিজদা থেকে ধীরে ধীরে মাথা তুললেন রেহেনা শেখ। চোখ দুটো ভিজা, ঠোঁট কাঁপছে, দোয়ার শব্দগুলো যেন এখনো বাতাসে ভাসছে। সামনে দাঁড়িয়ে তাসিন, তার মুখ ভরা হাসি, চোখে স্বস্তির ঝিলিক। হাসপাতালের দীর্ঘ করিডোরটা প্রায় জনমানব শূন্য। ভোরের ম্লান আলো কাচের জানালা ভেদ করে ভিতরে ঢুকছে। দেওয়ালের সাদা রংটাও যেন আজ কিছুটা নরম লাগছে। কাপা গলায় জিজ্ঞেস করলেন রেহেনা শেখ, সত্যি বলছিস? ঠিক তখনই অপারেশন থিয়েটারের লাল বাতিটা নিভে গেল। দরজাটা ধীরে খুলে বাইরে বেরিয়ে এলো তাসফিন। মুখে ক্লান্তি, কিন্তু চোখে তৃপ্তির ছাপ। অপারেশন সাকসেসফুল। এখন আল্লাহর রহমতে সব ঠিক থাকবে ইনশাল্লাহ। রেহেনা শেখ আর নিজেকে সামলাতে পারলেন না। দুহাত তুলে আবারও সিজদায় লুটিয়ে পড়লেন। আলহামদুলিল্লাহ। ওটির দরজাটা আবারও ধীরে খুলে গেল। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল সেদিকে। তৌসিফ মির্জা আর জাবের দ্রুত এগিয়ে গেল তার নিকট। সাদা অ্যাপ্রন গলায়, স্টোথোস্কোপ চোখে, হালকা ক্লান্তি। একজন বিদেশি ডাক্তার বের হয়ে এলেন। নামের ট্যাগে লেখা ডক্টর দানিয়েল কার্টারেল। তিনি চারপাশে একবার তাকিয়ে তৌসিফ মির্জাকে গভীর গলায় বললেন, দি সার্জারি ওয়াজ সাকসেসফুল। দি পেশেন্ট ইজ স্টেবল ফর নাও, বাট দ্য নেক্সট 24 to 48 hours are very critical. He had significant internal bleeding and a severe head injury. We have managed to control the bleeding, but we need to monitor him closely. অপারেশন সফল হয়েছে। আপাতত রোগীর অবস্থা স্থিতিশীল, তবে আগামী 24 থেকে 48 ঘন্টা খুবই সংকটপূর্ণ। তার শরীরের ভিতরে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল এবং মাথায় গুরুতর আঘাত ছিল। আমরা রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করতে পেরেছি, কিন্তু তাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণে রাখতে হবে। তার কথা শেষ হতেই করিডোরে এক ধরনের নীরবতা নেমে এলো। তাসিন দ্রুত এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, ডক্টর, উনি কি এখন বিপদমুক্ত? ডাক্তার দানিয়েল একটু থেমে শান্ত স্বরে বললেন, হি ইজ নট আউট অফ ডেঞ্জার ইয়েট, বাট উই আর হোপফুল। ইফ দেয়ার আর নো কমপ্লিকেশন, হি শুড রিকভার গ্র্যাডুয়ালি। তিনি এখনও পুরোপুরি বিপদমুক্ত নন, তবে আমরা আশাবাদী। যদি কোনো জটিলতা না হয়, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। গটগট আওয়াজ তুলে একে একে সব ডাক্তাররা বের হয়ে গেলেন। রেহেনা শেখ অশ্রু ঝরা চোখে সেদিকে তাকিয়ে রইল। তাসফিন এগিয়ে এসে মায়ের হাত দুটো নিজের হাতের মুঠো পুরে বলল, এখন আর চিন্তা করো না আম্মু, 2-3 দিনের মধ্যেই ভাইয়ার জ্ঞান ফিরে আসবে। এখন অ্যাপার্টমেন্টে চলো, একটু রেস্ট করবে। রেহেনা শেখ ওটির দিকে তাকিয়ে বলল, তাসকে এখনও বের করছে না কেন? তাসফিন সেদিকে তাকিয়ে বলল, নার্সরা সব রেডি করছে, জ্ঞান না আসা পর্যন্ত আইসিইউতে থাকবে। তাসিন, আব্বু, জাবের ভাই, সবাই যাও এখন, আমি আছি এখানে। তাসিন আর জাবের বাদ সাধল না। ভাইয়া, তুমি যাও, তুমি বেশি ক্লান্ত, আমি আছি। জাবেরও সহমত পোষণ করলো, হ্যাঁ, তুমিও তো এত বড় অপারেশনের ধকল কাটালে তাসফিন, তোমরা যাও, আমি আছি তো। সব সময় তো তুমি ছায়াসঙ্গী থাকো ভাই, এখন যাও। আমার এখানে থাকাটা অতি জরুরি, আমি এসব বুঝি। আর এখানে আমার বিশ্রাম নেওয়ার জায়গা আছে, তোমরা যাও। সবাই বিবেচনা করে দেখলো, আসলে তাসফিন সুবিধা অসুবিধা বুঝবে, আর এখানে একজনের বেশি কেউ থাকতেও পারবে না। বিছানার সাথে ঘেঁষে ফ্লোরে বসে আছে রায়, ঠোঁটে হালকা হাসি, চোখে সচল অশ্রু।
হাতের মাঝে ফোনটা। রায় একবার তাসকিনের ফটো ফ্রেমের দিকে তাকালো। চোখ দুটো এখন বড্ড ব্যথা করছে ওর। হয়তো তারাও এখন একটু বিশ্রাম চাচ্ছে। টানা 6 দিন অবিরামভাবে ঝরেছে রায়ের মনের সাথে। বাইরে থেকে হট্টগোলের আওয়াজ টের পাওয়া যাচ্ছে। তাদের কাছেও খবর পৌঁছে গেছে হয়তোবা। খুব ঘুম পাচ্ছে রায়ের। শরীরটা এমনিতেই প্রচণ্ড ক্লান্ত। গতকাল দুপুরে গোসলের পর রিধিমা মির্জা জোর করে একটুখানি খাইয়ে দিয়েছিল। তারপর রুমে এসে দরজা বন্ধ করেছিল ও। ঘন্টায় ঘন্টায় তিশা, জুই, রিধিমা মির্জা বারবার ডেকে গেলেও কোনো সাড়া দেয়নি রায়। রায় টলতে টলতে উঠে দাঁড়ালো। পানির পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ও বেড সাইড টেবিলের উপর থেকে পানি নিয়ে কিছুটা পানি পান করলো। তারপর বালিশটা ঠিক করে শরীর এলিয়ে দিল। অচিরেই বাম হাতটা নিজের উদরের উপর চলে গেল। রায়ের স্মৃতিপটে সিনেমার মতো ভাসতে লাগলো গত 8 মাসে তার ভাঙাচোরা সংসারে কিছু মুহূর্ত। ভাবতে লাগলো প্রথম দিকের ঝামেলা ঝগড়া কত কি পার করে এলো। রায়ের হঠাৎ মনে হলো তাদের ভালো কোনো স্মৃতি নেই না। ভালো সময় কাটানোর মতো সম্পর্ক তাদের ছিলই বা কবে। তারপরও ঈদের দিন, পহেলা ফাল্গুনের দিনের কথা ভাবতে ভাবতে সে তলিয়ে গেল গভীর ঘুমে। আহাদ রায়হান টুপিটা হাতে নিয়ে হাঁটতে লাগলো মির্জাবাড়ির পথ দিয়ে। সারা রাত তিনিও মসজিদে কাটিয়ে দিল। কিছুক্ষণ আগে স্ত্রীর ফোনে তিনি তাসকিনের খবরটা পেল। ছোকরাটা কি পরিমাণ ছুটালো প্রতিটা মানুষকে। তার বাচ্চাটা, আহারে বাচ্চা মেয়েটা কতগুলো দিন পর্যন্ত কান্নাকাটি করলো ওই ছেলেটার জন্য। একবার শুধু ফিরে আসুক ওই সুমন্দির বেটা। নিজের মেয়ের চোখের পানির কড়াই গন্ডায় হিসেব করবে তিনি। আজ হয়তো মেয়েটা একটু হাসবে, তবে স্বামীর প্রতি এত টান তার। বেজায় অবাক হলো তিনি। তারপরও শেষ ভালো যার, সব ভালো তার। ছোকরাটা যেন সুস্থ হয়ে আবার ফিরে আসে, এই কামনাই করেন তিনি। সকাল 8টা। তাসকিনের অপারেশন সাকসেসফুল হলেও জ্ঞান ফেরা না পর্যন্ত নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। সবুজ কালার একটা কমফোর্টেবল শাড়ি কোমরে গুজে কিচেনে রুটি বেলছে জুই। বাড়ির সবার দেখাশোনা আপাতত সে আর জলই করছে। সীমাও বেশ ভেঙে পড়েছেন। জুইয়ের পাশে পার্সোনাল শেফ 2 জন কাটাকাটি করছে, জুস মেক করছে, চিকেন কারি রান্না করছে। তারা অনবরত বলছে, ম্যাম আপনি যান, আমরা বানিয়ে দিচ্ছি। জুই প্রত্যুত্তরে হাসল। এবাড়ির মানুষগুলোর এখানে একটু যত্নের ছোঁয়া প্রয়োজন, যেটা জুই নিজ হাতে করতে চায়। একটু আগেই জাবেরের সাথে কথা হলো। সুইজারল্যান্ডে হসপিটালের পাশেই তাসফিনের বাসা। জাবের আর তাসিন যাচ্ছে আবার হসপিটাল। ঘন্টা কয়েক রেস্ট নেওয়ার পর এখন তাসফিনের একটু রেস্ট দরকার। ডাক্তার বলেছে খুব শীঘ্রই তাসকিনের জ্ঞান ফিরবে। আহনা শেখও ফোনে বোনের সাথে কথা বলে ফ্রেশ হয়ে নিলেন। তার রুমে বিছানায় ঘুমিয়ে আছেন কন্যা 2 জন। তার পরম চেনহের 2 মেয়ে তিশা আর তানিশা। তাসকিনের খবর পাওয়ার পর এই 2 মেয়ের কত কান্না তাকে জড়িয়ে ধরে। তিনি পরম চেনহে 2 জনের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু এঁকে নিচে নেমে গেলেন। ততক্ষণে রিধিমা মির্জাও নেমে এসেছে। সার্ভেন্টরা সকলকে চা সার্ভ করে দিল। রায়হান সাহেব ফোন হাতে গম্ভীর মুখে চা পান করছে। ফেসবুকে নিউজ ফিডে আলহামদুলিল্লাহ বাণীর ঝড় উঠেছে না। ছেলেটার বেশ খ্যাতি আছে বোঝা গেল। রায় উঠল তারও কিছুক্ষণ পর। ঘুম থেকে যখন পিটপিট করে তাকালো তখন পুরো শরীরে কেমন একটা বিষাক্ত ব্যথা টের পেল। চোখটা আবার সহসাই কুঁচকে বন্ধ করে ফেলল। এই নতুন ব্যথার উপদ্রব আবার কিসের? রায় উঠে বসে আড়মোড়া ভাঙল। বরাবরের মতোই অপর সাইডটা ফাঁকা। নেহাতি একটা দীর্ঘশ্বাস আসলো রায়ের ভেতর থেকে। এই লোকটাকে কবে বা পেয়েছিল সে? নিজের প্রতি কতটা হেলাফেলা করে এমন একটা পর্যায়ে যায় মানুষ। উঠে ফ্রেশ হলো। সকালের দিকটাই শরীর বেশি খারাপ লাগে তার।
নিচে যাওয়ার আগে তাসফিনকে কল দিল। তাসফিন জানালো সে বাসায় ফিরেছে। শ্বশুর শাশুড়ির কথাও জানতে চাইল রায়। এরপর নিচে গেল। প্রচুর খিদে পেয়েছে তার। 6 দিন পর আজ খিদে টের পেল সে। শরীরে একটা কালো ওড়না সুন্দর করে টেনে নিচে গেল। রাদীপ, রাশা আর রাহিম আসলো সকাল সকাল। বাড়ির ভিতর ঢুকতেই সবার আগে দেখা হলো রিদিমা মির্জার সাথে। রাহিম ছুটে গিয়ে জড়িয়ে ধরল মাকে। রিদিমা মির্জা পরম মমতায় ছেলেকে বেঁধে নিলেন মাতৃস্নেহে। আম্মু, আমি তোমাকে মিস করেছি অনেক। রিদিমা মির্জা ছেলের গালে হাত বুলিয়ে দিয়ে বলল, আমিও বাবা। তাজ ভাইয়া এখন কেমন আছে আম্মু? আলহামদুলিল্লাহ ভালো। আম্মু, বড় ছেলে ডাকে। রিদিমা মির্জা আবার তাকালো তার দিকে। হ্যাঁ। রায় কোথায়? ঘুমাচ্ছে। তখনই পিছন থেকে রায় মিহি কণ্ঠে বলল, ভাইয়া এই আমি। রাদীপ এগিয়ে গেল বোনের দিকে। এই কয়েকদিনেই শরীর ভেঙে গেছে। রাদীপ আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেমন আছিস? রায় মলিন হেসে বলল, আলহামদুলিল্লাহ। তুমি? আলহামদুলিল্লাহ। ওর মধ্যেই রাশা ঝুপঝাপ করে ছুটে এসে রায়কে জড়িয়ে ধরল। রায় ফটাফট 2 পা পিছিয়ে গেল। পড়তে পড়তেও পড়ল না। আতঙ্কে রায়ের মুখটা নীল হয়ে গেল। রাশায় আবার দক্ষ হাতে ভারসাম্য রক্ষা করল নিজেদের। সোজা হয়ে দাঁড়াতেই রায় হাঁপ ছেড়ে বাঁচল। রাদীপ সংক্রান্ত শব্দ করে বলল, তুই স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারিস না? প্রত্যুত্তরে রাশা হে হে করে হেসে রায়ের হাতে চিমটি কেটে বলল, আর কাঁদিস না, তোর বর সুস্থ হয়ে যাবে। রায় হালকা হাসল। আহানা শেখ আসতেই 3 জন সালাম দিল তাকে। সবশেষে সবাই খেতে বসল। অনেক দিন পর আবার টাইম মতো খেতে বসল সবাই। মায়া, রায়, জুই, রাশা, তিশা একসাথে। তানিশা তখনও ঘুমে। আম্মু পরোটা দাও। রিদিমা মির্জা এগিয়ে দিতে রায় মিক্স সবজি, চিকেন কারি, মিষ্টি আরও কয়েক পদ তরকারি নিজের প্লেট ভর্তি করে নিল। তারপর কারো দিকে না তাকিয়ে গপাগপ গিলতে লাগলো। চিবানোর প্রয়োজনও মনে করছে না। আম্মু কলাটা দাও তো। রিদিমা মির্জা কলা এগিয়ে দিল। রায় তাও খেলো। তারপর বলল, তিশা আপু, পাস্তাটা পাস করো। তিশা অবাক হয়ে এগিয়ে দিল পাস্তা। অল্প একটু খেয়ে জুইকে বলল, জুই আপু। জুই বলল, হুম। স্যান্ডউইচটা একটু দেবে? জুই ব্যস্ত হাতে এগিয়ে দিতে দিতে বলল, হ্যাঁ হ্যাঁ। কয়েক কামড়ে সাবার করে ফেলল। তারপর হাত ইশারায় বলল, ভাইয়া জুস। রাদীপ গ্লাসে ঢেলে দিল। তানিশা নেমে এলো তখন। খাওয়ার সময় সালাম আর দিল না। বলল, শুভ সকাল। বউয়ের কণ্ঠ পেয়ে রাদীপ মাথা উঁচিয়ে দেখল একবার মেয়েটাকে। চোখের নিচে মোটা কালি পড়ে গেছে। রাহিমের পাশের চেয়ারটা টেনে বসলো। সার্ভেন্টরা সব দাঁড়িয়ে আছে। আহানা শেখ তানিশাকে সার্ভ করে দিল। তানিশা একবার রাদীপের দিকে তাকালো। রাদীপও তাকিয়েছিল। রাহিম, ডিমটা। রাহিম বিস্মিত। রায় কি বলল সে শুনল না। তানিশায় ডিম এগিয়ে দিল। রাশার হাত ফসকে চামচটা পড়ে গেল। সবাই বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে রায়ের দিকে। এত খাবার খেতে তাকে জীবনে কেউ দেখেনি। ভাবল হয়তো এতদিন ঠিক করে না খাওয়াতে বেশ খিদে পেয়েছে মেয়েটার। খেতে খেতে খুক খুক করে কেসে উঠল রায়। মায়া পাশ থেকে গ্লাসটা টেনে নিয়ে পানি দিতে দিতে বলল, আস্তে খাও, এত অস্থির হচ্ছ কেন? রায় ফটাফট পানিটা খেয়ে আর কারো দিকে তাকালো না। এক ছুটে রুমে চলে গেল। বাড়ির সবাই আরেক দফা অবাক। ও এমন অদ্ভুত আচরণ করছে কেন? রাহিম তো বলেই ফেলল। বরের শোকে কি আপনি পাগল হয়ে গেল? ভেসে আসলো রায়হান সাহেবের গম্ভীর কণ্ঠ। রাহিম, ব্যাস, বাকিরা আবার খাওয়ায় মন দিল। হুজুগের বসে 3 জনের খাবার একা খেলেও এখন আর রাখতে পারল না। বাথরুমে ঢুকেই হরহর করে বমি করে সব ফেলে দিল রায়। বাতাসে তীব্র মেডিসিনের গন্ধ। ঝকঝকে আলো খেলা করছে চারপাশে। সাদা ফিনফিনে পর্দাগুলো মৃদু দুলছে বাতাসে। মনিটরে বিপ বিপ শব্দ। অক্সিজেনের সিলিন্ডার পাশেই আছে। আশেপাশে কোনো শব্দ হচ্ছে না। তাসকিন জেগেছে 8 ঘন্টা খানেক হবে। এর মধ্যে এখনো কারো দেখা পাওয়া যায়নি।
মুখে অক্সিজেন মাস্ক, হাতের আঙ্গুলে লাগানো পালস অক্সিমিটারের ক্ষুদ্র লাল আলোটা মাঝে মধ্যে জ্বলে উঠছে, নিভে যাচ্ছে। বুকের ভেতরটা ভারী লাগছে তাসকিনের, যেন কেউ অদৃশ্যভাবে চেপে ধরে আছে তার শ্বাস প্রশ্বাস। চোখ দুটো অল্প ফাঁক করে চারপাশটা বোঝার চেষ্টা করলো সে। সব কিছু ঝাপসা আলো, পর্দা, দেওয়াল, এমনকি নিজের অস্তিত্বটাও যেন ধোঁয়াশা। মাথার ভিতর তীব্র একটা যন্ত্রণা কাটার মতো বিঁধে আছে। হঠাৎ দরজার বাইরে পায়ের শব্দ, টকটক। দরজাটা খুলে ভিতরে ঢুকলেন একজন ডাক্তার, সাথে একজন নার্স। ডাক্তারটা শান্ত চোখে তাসকিনের দিকে তাকালেন, ঠোঁটে হালকা হাসি। গুড ইউর ওয়ার্ক। নার্স এগিয়ে এসে নরম গলায় বলল, স্যার, উনি জেগে উঠেছেন হয়তো, অনেকক্ষণ হলো। ডাক্তার এগিয়ে এসে তাসকিনের চোখের দিকে তাকিয়ে বললেন, ক্যান ইউ হিয়ার মি মিস্টার তাসকিন? ট্রাই টু ব্লিঙ্ক ইফ ইউ ক্যান। তাসকিন চেষ্টা করলো, ধীরে ধীরে চোখের পাতা নামিয়ে আবার তুলল। ডাক্তার মাথা নেড়ে সন্তুষ্টির হাসি দিলেন। দ্যাটস গুড, ইউ আর আউট অফ ডেঞ্জার নাও। দি সার্জারি ওয়াজ সাকসেসফুল, বাট ইউ নিড কমপ্লিট রেস্ট। ভালো হয়েছে, আপনি এখন বিপদমুক্ত। অপারেশন সফল হয়েছে, তবে আপনাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। তাসকিনের বুকের ভিতরটা কেঁপে উঠল। বিপদমুক্ত? তাহলে কি হয়েছিল তার? মাথার ভিতর জ্বলসে উঠল কিছু ভাঙা ভাঙা স্মৃতি, তীব্র ব্যথা, রক্ত, যন্ত্রণা আর রায়ের ঘুমন্ত নিঃশ্বাসের শব্দ। হঠাৎ তার আঙ্গুল সামান্য নড়ল। নার্স চমকে উঠে বলল, স্যার, উনি রেসপন্স করছেন। ডাক্তার দ্রুত মনিটরের দিকে তাকালেন, তারপর বললেন, দ্যাটস এ ভেরি গুড সিন, কিপ মনিটরিং হিম ক্লোজলি। ডাক্তার এবার দ্রুত সরসর করে ইংরেজিতে বললেন, অ্যারেঞ্জ টু শিফট হিম টু কেবিন, ইনফর্ম দ্য ফ্যামিলি ইমিডিয়েটলি, অ্যান্ড বিফোর দ্যাট কল মিস্টার তাসফিন টু দ্য আইসিইউ অনস। ওনাকে কেবিনে শিফট করার ব্যবস্থা করুন, পরিবারের লোকজনকে দ্রুত খবর দিন, আর তার আগে মিস্টার তাসফিনকে একবার আইসিইউতে ডাকুন। নার্স মাথা নেড়ে তৎক্ষণাৎ বেরিয়ে গেল নির্দেশ পালন করতে। তাসকিন আদো খোলা চোখে সব শুনছে, কিন্তু সব কিছু যেন কানে ঢুকেও ঠিক মতো বোঝা হচ্ছে না। তাসফিন নামটা কানে আসতে তার বুকের ভিতর অদ্ভুত একটা চাপ অনুভূত হলো। তাসফিন ফিরল কবে? সে কোথায়? কিছুক্ষণ পর দরজাটা আবার খুলল। ধীরে ধীরে ভিতরে ঢুকলো তাসফিন। চোখে অদ্ভুত ক্লান্তি, দাড়ি গোঁফে অগোছালো ছাপ, আর চোখের নিচে জমে থাকা নির্ঘুম রাতের চিহ্ন। তাসকিনের বেডের কাছে এসে থেমে গেল সে। ভাইয়া, আমাকে শুনতে পাচ্ছ? তাসকিন আবার খুলল চোখটা। তাসফিন ঝুঁকে আছে তার দিকে। তাসকিন পিট করে তাকালো, ইশারায় বোঝালো মাস্ক নামিয়ে দিতে। তাসফিন ডাক্তারের দিকে তাকাতেই ডাক্তার আশ্বাস দিল। তাসফিন মাস্কটা টেনে নামিয়ে দিতেই তাসকিন দম টেনে শ্বাস গ্রহণ করলো। ভাইয়া, যন্ত্রণা হচ্ছে মাথায়। তাসকিন মাথা দুলিয়ে না বোঝালো। এরপর কার্যক্রম শুরু হলো তাকে কেবিনে শিফট করার। তৌসিফ মির্জা আর জাবের বসেছিল ভিজিটিং রুমে। তাসফিন বের হয়ে গিয়ে তাদের সামনে দাঁড়িয়ে বলল, বাবা, ভাইয়ার জ্ঞান ফিরেছে। জাবের উত্তেজনায় দাঁড়িয়ে পড়ল। তৌসিফ মির্জা চোখ ভরা পানি নিয়ে হাসি হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ। রেহনা শেখ আর তাসিন তখন অ্যাপার্টমেন্টে ছিল। জাবের কল করার পরে তারা রওনা দিল। তাসকিনকে কেবিনে শিফট করা হলো। তৌসিফ মির্জা আগে দেখা করলো। রেহনা শেখ হন্তদন্ত হয়ে ছুটে আসলো। দরজার সামনে এসে এক মুহূর্তের জন্য থমকে গেল। হাত কাঁপছে, বুক ওঠানামা করছে দ্রুত, যেন ভিতরে ঢুকলেই কোনো ভয়ঙ্কর সত্য সামনে এসে দাঁড়াবে। আমার ছেলে। মৃদু কাঁপা গলায় শব্দটা বের হতে সে আর নিজেকে সামলাতে পারল না। দ্রুত এগিয়ে গিয়ে তাসকিনের বেডের পাশে বসে পড়ল। তাসকিন আধখোলা চোখে তাকালো। ঝাপসা দৃষ্টির মাঝে মায়ের মুখটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। আম্মু শব্দটা খুব ক্ষীণ, প্রায় শোনা যায় না, কিন্তু রেহনা শেখ শুনে ফেললেন।
তার চোখ বেয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। আলহামদুলিল্লাহ, তুই কথা বলছিস বাবা, আমার ছেলে। তিনি তাসকিনের কপালে আলতো করে হাত রাখলেন, তারপর কপালে চুমু খেলেন বারবার। তৌসিফ মির্জা একটু দূরে দাঁড়িয়ে সবটা দেখছিলেন। চোখ ভিজে উঠেছে, কিন্তু নিজেকে সামলে রেখেছেন। ধীর পায়ে এগিয়ে এসে বললেন, কেমন লাগছে বাবা? তাসকিন বাবার দিকে তাকালো। কিছু বলতে চাইলো, কিন্তু গলা যেন কাজ করছে না। শুধু চোখের ভাষায় একটা প্রশ্ন জ্বলসে উঠল, কি হয়েছিল তার? তাসকিন পাশে দাঁড়িয়েছিল চুপচাপ। তার চোখে অদ্ভুত দ্বিধা, যেন কিছু বলতে চায় কিন্তু সাহস পাচ্ছে না। ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে থাকা তাসিন ধীরে ধীরে ভিতরে ঢুকলো। তার চোখ লাল, মুখ ফ্যাকাশে। তাসকিনের চোখে হঠাৎ থেমে গেল তার উপর। কিছু একটা খুঁজছে সে, কারো জন্য ব্যাকুল এমপি সাহেব। সবাই একে একে আসলেও দেখা নেই জাবেরের। সে বেচারা মুখ লুকিয়ে কোথায় গিয়ে বসে আছে কে জানে। আধ ঘন্টার মতো সবাই থাকার পর তাসকিনকে আবারও ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তারপর 6 ঘন্টা পর আবার ঘুম ভাঙল তার। এবার নিজেকে কিছুটা স্বাভাবিক লাগলো। চোখ ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো কেবিনে 2 সিটের কাউচে বুকে হাত বেঁধে বসে আছে জাবের। তাসকিনের ঠোঁটে হালকা হাসি খেলে গেল। এদিকে এদিকে আয়। বসের হুকুম মানতে সে বাধ্য। মেয়েদের মতো গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বলল, বলুন আমার বউ কই? দেশে। দেশে? আমি কোথায়? আকাশ থেকে পড়ল যেন তাসকিন। সে বিদেশে কবে এলো? জাবের সাবধান করে বলল, আস্তে কথা বলুন, এত জোর দেবেন না। আপনি সুইজারল্যান্ডে। আজ পুরো 11 দিন পর আপনার জ্ঞান ফিরেছে। আপনি সেদিন ঢাকা থেকে ফিরে ব্রেন স্ট্রোক করেছিলেন। দেশের চিকিৎসা আপনার জন্য কাজ হয়নি, তাই আমরা বিদেশ নিয়ে এসেছি এয়ার অ্যাম্বুলেন্স করে। তাসকিন তেতো মুখে তাকিয়ে খ্যাক খ্যাক করে বলল, সে তো বুঝলাম হে শালা, কিন্তু আমার বউকে ফেলে আসলি কেন? আর কি বললি? 11 দিন। 11 দিন আমি আমার চড়ুই পাখিটাকে দেখিনি। আল্লাহ, আমি কি বেঁচে আছি এখনো? মরতে মরতে ফিরে এসেছেন। জাবের বেজায় বিরক্ত তাসকিনের এমন রসিকতায়। তাসকিন তেসরা চোখে তাকিয়ে দেখল জাবেরের ভোঁতা মুখখানা। তারপর বলল, তো আমার বউটাকে আনলি না কেন? এত মানুষ আসার কি প্রয়োজন ছিল? এর থেকে বউটাকে সহ আমাকে পাঠিয়ে দিতি। এখন সুস্থ হয়ে একেবারে হানিমুন সেরে যেতাম। এক খরচে সব হয়ে যেত। ধুর ধুর, আবার টাকা নষ্ট হবে। জাবের দাঁত খিল মেরে তাকিয়ে বলল, আপনি ভাবির পাসপোর্টের মেয়াদ শেষ করাননি টাকা দিয়ে? যখন ভাবিকে পাসপোর্ট ফেরত দিয়েছিলেন, তাহলে কি করে আনতাম? তাসকিন বেশ আহত হলো। আসলেই তো। তারপর আবার বলল, তো আবার টাকা দিয়ে মেয়াদ বাড়িয়ে নিতি। তখনও সব মাথায় আসেনি। এত কথা বলবেন না, আপনার মাথায় চাপ পড়ছে। তাসকিন নির্ভেজাল বাম হাতটা মাথায় বুলিয়ে তো হতবাক হয়ে গেল। এ কি? এমা, আমার চুল কোথায়? ফেলে দেওয়া হয়েছে কেন? আপনার মাথায় 2টা সার্জারি হয়েছে। এখন কথা না বলে রেস্ট করুন। আমার বউটা সুস্থ আছে তো? জি। বলে জাবের নার্সকে ইশারা করলো তাসকিনকে ঘুমের ইঞ্জেকশন পুশ করতে। চলবে।